কথা তো এটাও ছিল না যে গুগলি পুতুল নাচ দেখাতে না পারলে ওকে তুমি হেল্প করার ব্যবস্থা করবে, তাই না? সর্বনাশ, অলকা কি করে জানলো? নাকি পুরোটাই আন্দাজে বলছে? যাই হয়ে যাক, আমি এত সহজে দমে গেলে চলবে না। অলকা, গুগলির পুতুল নাচ শুরু না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু পুতুল নাচ শেষ না হওয়া অবধি আমি তোমাকে এখানে থাকতে দেব না দিদি। এগুলো তুমি কোন আইনের কথা বলছো? অভিযুক্তকে না হয় তোমার কথা শুনতে হবে, কিন্তু মিতুলের ওপর কোনো জোর জুলুম খাটাতে পারো না। পারি, কারণ এভিডেন্স নিয়ে তোমরা যা করেছো সন্দেহের তালিকায় তোমরা কেউ বাদ নেই। আর সত্যিটাকে প্রমাণ করার জন্য অলকানন্দা, মিত্র, লাহিড়ী যে কোনো পর্যায়ে অবধি যেতে পারে। চলো দিদিভাই, থানায় চলো। না অলকা। দিদিভাই, তুমি যত দেরি করবে গুগলির পুতুল নাচ শুরু হতে কিন্তু ততই দেরি হবে। আর এরপর কিন্তু গুগলির ওপর চাপ বাড়বে। হতে পারে যে নার্ভাস হয়ে গিয়ে ও পুতুল নাচ দেখাতেই ভুলে গেল। দেখো, আমি তো বলছি তুমি সারাক্ষণ আমাকে নজরে রেখো। আমি কোথাও যাব না, কিচ্ছু বলবোও না। তুমি সামনে বসে থেকো। সে তো আমি থাকবই। আমি এটাই দেখবো যে গুগলির কাছ অবধি যাতে কেউ না পৌঁছতে পারে। কিন্তু তুমি এখানে কোনোভাবেই থাকতে পারবে না দিদি। আপনারা একটা কাজ করুন, গুগলিকে ব্যাক স্টেজে নিয়ে যান। পুতুল নাচ শেষ হওয়ার আগে আমি ওনাকে থানায় রেখে ফিরে আসবো। নিয়ে যান। অলকা, বলে বাবা, এবার কি করব? পুতুল নাচের এই পরীক্ষায় গুগলিকে বাঁচানোর যাও বা পথ ছিল, সেটাও তো গেল। গুগলিকে কি করে বাঁচাবো এবার? চলো দিদিভাই, চলো। আমি কি করব এবার? কিভাবে কি করতে হয় আমি তো কিছুই জানি না। আর খেলা তো এক্ষুনি শুরু হয়ে যাবে। এখন তো পালাতেও পারবো না। আর পালিয়েই বা কি করব? আমি আজকেই মনে হয় ভালো কালকে রাতে ধরা পড়ে যাব। সব কেমন যেন পেঁচিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। মিতুল মায়ের আশায় বসেছিলাম। ভালো কাকিও এখানে বসে আছে। আমি জানি না কি করব। আমি নিশ্চয়ই আজকে ভালো কাকির হাতে ধরা পড়ে যাবই। অর্ক, আজকে চোখের সামনে গুগলিকে হাঁটতে দেখতে হবে। কিছু করতে পারবো না আমরা। বিশ্বাস করে ইন্দ্র, আমারও কিছু মাথা কাজ করছে না। মিতুলকে থানায় পাঠিয়ে দিয়ে না অলকা সবটা গোলমাল করে দিল। সত্যি আর মিথ্যের মাঝে আর কয়েক সেকেন্ডের তফাৎ। গুগলিকে বাঁচানোর জন্য অনেক দূর অবধি পৌঁছেছিল দিদিভাই, কিন্তু এতদিন ধরে চলা নাটকের আজ এটাই হবে শেষ দৃশ্য। আর কয়েক সেকেন্ড পরেই সবার সামনে সত্যিটা উঠে আসবে। কখন থেকে তো দাঁড়িয়ে আছি, পুতুল নাচটা কখন হবে? কি হলো, পুতুল নাচটা শুরু করুন। আপনাদের সকলের কাছে আমরা দুঃখিত, কিন্তু আজকে পুতুল নাচ আর দেখানো হবেও না। আমি জানতাম যে গুগলি পুতুল নাচ দেখাতে জানে না, আর সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। এতদিন ধরে আপনারা একটার পর একটা মিথ্যে গল্প সাজিয়ে ইনভেস্টিগেশনটাকে ভুল পথে চালনা করতে চাইছিলেন। তাই আপনাদের সামনেই আমি আপনাদের মিথ্যেটাকে তুলে ধরলাম।
এটা কি করে সম্ভব? গুগলি তো পুতুলের ধারে কাছেও যায় না, তাহলে এত ভালো পারলো কি করে? কেমন লাগলো ভালো কাকি? তুমি যদি একা করতে তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না, আমি না হয় মেনেই নিতাম, কিন্তু তুমি একা করোনি গুগলি। আর কে এমন এক্সপার্ট আছে পুতুল নাচ দেখানোতে? আরে সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠলো ঢা, আরে বলদে চড়ে আসবে সিংহায় দিলা হা, সিংহাসনে মর্তেতে বাজিয়া উঠলো ঢা। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। দেখি সিংহের উপর ওইটা ছুরি, দেখি সিংহের উপর ওইটা ছুরি, অসুরের দিক ধরি, গলায় দিচ্ছে সাপ জড়াইয়া, বুকে বাজছে খোঁচা। এ দুঃখে দেখলাম চাচা, একে দুঃখে দেখলাম চাচা, এ দুঃখে দেখলাম চাচা, একে দুঃখে দেখলাম চাচা। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে চলো। ময়ূর ওপর আছেন চিনি, তেনার বড় চিকচিকানি, তেনার বড় চিকচিকানি, চিকচিকানি, চিকচিকানি। ময়ূর ওপর আছেন চিনি, তেনার বড় চিকচিকানি, ময়ূর ওপর আছেন চিনি, তেনার বড় চিকচিকানি। যত মজা পায়ে দিচ্ছেন, যত মজা পায়ে দিচ্ছেন, ধরতে পারছেন কোঁচা। একে দুঃখে দেখলাম চাচা, একে দুঃখে দেখলাম চাচা, একে দুঃখে দেখলাম চাচা, একে দুঃখে দেখলাম চাচা। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো, ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে চলো, গৌরী এলো দেখে চলো। কিন্তু আমরা সবাই মিলে একসাথে লড়ে সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পেরেছি পিসিমণি। আর এই সবটা কিন্তু মিতুল মায়ের ক্রেডিট। মিতুল মায়ের প্ল্যানিং এর জন্যই সবটা পসিবল হয়েছে। আমাদের মিতুল, তুই আমাদের লাহিড়ী পরিবারের শুধু গর্ব নয় রে, তুই হচ্ছিস এ বাড়ির একটা শক্তি। ঠাকুর যেন সব ঘরে ঘরে
তোর মতন একটা করে মিতুল দেয়। মা, তুমি আর কান্নাকাটি করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর এখন থেকে এই বাড়ির সবার মুখে শুধু হাসি থাকবে। কত ডেকেছি ভোলে বাবাকে, আজ সারাদিন ধরে ডেকে গেছি। আমার সন্তানদের কোনো বিপদ আসতে দিও না ভোলে বাবা, ওদের বাঁচিয়ে দিও। আর দেখো, ভোলে বাবা কিন্তু ঠিক আমাদের সঙ্গে ছিল না। ভোলে বাবার হাত আমাদের মাথার উপর না থাকলে এত বড় একটা বিপদ আমরা কাটিয়ে উঠতে পারতাম না। পিসুমণি, তোমার হাত থেকে কেসটা সরিয়ে নেওয়া হয়েছে। এত অবাক হচ্ছ কেন দিদিভাই? তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? না অলোকা, তোমার অপমান আমি কোনোদিনও চাইনি। তোমার হাত থেকে কেসটা সরিয়ে নেওয়া হোক আমি চাইনি এটা কখনো। দিদিভাই আমাকে সরিয়ে নিলেও আমার কনভিকশন কোনোদিনও মিথ্যে ছিল না, সেটা তুমি খুব ভালো মতো করেই জানো। সত্যিটা যখন সবার সামনে আসবে তখন সবাই বুঝতে পারবে যে কোনোদিনও আমি ভুল ছিলাম না, আর সেটা আজ তুমি প্রমাণ করবে দিদিভাই। তুমি ঠাকুরকে খুব মানো, তাই না? এই আরতির প্রদীপের উপর হাত রেখে বলো দিদিভাই, তুমি অপরাধীকে লুকোচ্ছ না। এই প্রদীপের উপর হাত রেখে বলো যে তুমি মিথ্যের স্বাদ দিচ্ছ না। ভোলে বাবা, পথে পথে এমন কঠিন পরীক্ষা কেন নিচ্ছ তুমি আমার? এই প্রদীপে হাত রেখে আমি অস্বীকার করব কি করে? তোমাকে সবাই এত ভালোবাসে দিদিভাই, তোমার এক কথায় ঘূর্ণির প্রত্যেকটা লোক মিথ্যে বয়ান দিতে দুবার ভাবেনি। এমন একজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষ হয়ে তুমি অন্যায়টাকে আড়াল করলে শুধুমাত্র সন্তানকে বাঁচানোর জন্য, সবাইকে প্রভাবিত করলে। আমার জায়গায় তুমি থাকলে মেনে নিতে দিদিভাই? তোমার দিকটা আমি বুঝেছি অলোকা, কিন্তু তুমিও যদি আমার দিকটা একবার বুঝতে। ওরা পাপের বিনাশ করেছে। দেখো অলোকা, আমার সন্তানরা যদি কোনো অন্যায় করত, আমি মিতুল পাল তোমার পাশে দাঁড়িয়ে তোমার সাথে থেকে সে অপরাধীকে শাস্তি দিতাম নিজের হাতে। কিন্তু এক্ষেত্রে এই লড়াইটা আমি লড়ব, শেষ পর্যন্ত লড়ব। সে আমার সামনে তুমি থাকো বা যেই থাকুক না কেন, আমার সন্তানদের সমস্ত বিপদ থেকে আমি রক্ষা করব। সে বিপদ যে রূপ নিয়েই আসুক না কেন। হ্যালো, আর নিচে ওয়েট করতে বলুন, আমি আসছি। কি রে বিট্টু, এখন ফোন করলি? মা, আমি কলকাতা আসছি। মা, আমি তোমার কাছে আসছি। যেই এসে থাকুক না কেন, আমাকে তদন্তের শেষ অবধি পৌঁছানোর থেকে কেউ আটকাতে পারবে না দিদিভাই। সেটা তুমি হও বা শুভ বা তোমাদের পুরো ফ্যামিলি, আই ডোন্ট কেয়ার। অলকা, এটা তুমি কিভাবে কথা বলছো মিতুলের সাথে? তুমিও চলে এসেছো শুভ? তুমি নিশ্চয়ই দিদিভাইকে ডিফেন্ড করতে এসেছো। আচ্ছা শুভ, তুমি তো একবারও জানার চেষ্টা করলে না, মানে ফিল করা তো অনেক দূর। তুমি একবার ফর্মাল জিজ্ঞাসা করলে না যে ইনভেস্টিগেশনটা ঠিক মতো না করতে পারার জন্য আমাকে ঠিক কি কনসিকুয়েন্স ফেস করতে হয়েছে?
তোমার কাজের জায়গায় কি কি কনসিকুয়েন্স হবে, তোমার অফিসে কি কি প্রবলেম হবে, সেটার জন্য তুমি আমার বাড়ির লোককে কথা শোনাতে পারো না। আবার বারণ করছি, অফিসের ঝামেলা আমার বাড়িতে আনবে। এই বিট্টু, এই তো তুই এলি, এসে কাজে ডুবে গেলে হবে নাকি? তোর জন্য খাবার এনেছি, নে খা। রেখে দাও, আমার সময় হলে আমি খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমায় জোর করবে না, রেখে দাও। এভাবে বললে কি করে হবে বিট্টু? এতদিন পরে এলি, মায়ের হাতে খাবি না? আসলে এতদিনে আমি একা খাওয়াতেই অভ্যস্ত, আমি ওটাতেই কমফোর্টেবল। তুমি আমায় মানুষ করার জন্য টাকা পয়সা দিয়েছো, যোগাযোগও রেখেছো, কিন্তু তুমি মিডল ইস্ট থেকে আমাকে একলা ফেলে রেখে ওখানে চলে এসেছিলে। মাঝে মাঝে না আমার ভেবে খুব রাগ হয়। আমার কাছে আর কোনো উপায় ছিল না রে, আমি তোকে এখানকার কোনো আঁচ লাগতে দিতে চাইনি। তুমি গিল্ট ফিল করছো কেন? দেখো আমাকে, আমি মানুষের মতো মানুষ হয়েছি, আমার মধ্যে কোনো ইমোশন নেই, আর আমি প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করতে পারি। যা করেছো ভালোই করেছো, আমি আমার নিজের ভালোটা বুঝে নিতে জানি। আমার ছোট্ট বিট্টুটা কত বড় হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নেই রে। হ্যাঁ, তোমার সব চিন্তা দূর করতেই আমি এসেছি, আমার ফ্যামিলির ভালো করতে আমি এসেছি। মানে তুমি আমাকে ফোনে বলছিলে না যে ওই লাহিড়িরা নাকি তোমাকে খুব চাপে রেখেছে। বলছি, ওই লাহিড়িদের সাথে কি কোনো প্রফিটের গেম খেলা যায়? তোমার কি মনে হয়? লাহিড়ি বাড়ি, ওই ইন্দ্রজিৎ লাহিড়ি আর মিতুল পালের সাথে আমার অনেক অনেক হিসেব মেটানোর আছে, অনেক জ্বালা আছে রে আমার ভেতরে। ছোট থেকে যা চেয়েছি তাতেই না শুনতে হয়েছে, অথচ আমারই যমজ বোন অন্তরা সব পেয়েছে। ওই লাহিড়িদের সম্পত্তি, সুখ, সংসার সবকিছু আমাদের এক দেখতে হলেও ভাগ্যটা একরকম ছিল না। আমি তো অন্তরা সেজে ওই বাড়িতে ঢোকারও চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু মিতুল আমার সমস্ত প্ল্যান শেষ করে দিয়েছে। অনেক দিন ধরে এই রাগ আমি ভেতরে পুষে রেখেছিলাম। আমার পাশে কেউ ছিল না বলে আমি চুপ করেছিলাম রে, কিছু করতে পারিনি। কিন্তু কিন্তু তুই আমার পাশে থাকবি, তুই যদি আমার পাশে থাকিস না তাহলে। আদর মানে? হ্যাঁ মিতুল, এবার বোধহয় আমরা আমাদের আদরের খোঁজ পাবো। আদরের খোঁজ মানে? কে ফোন করেছিল তোমায় এখন? পুরুলিয়ার একটা অনাথ আশ্রম থেকে ফোন করেছিল। তোমার তো খেয়াল নেই, আমরা ওই সময় ওই আশ্রমে গিয়েছিলাম আদরকে খোঁজার জন্য, ওরাই আমাকে ফোন করলো। কি করে এত বছর পরে ওর খোঁজ পেল? আর বুঝলোই বা কি করে ওটা আমাদেরই আদর? পিসুমনি, ওরা আমাদের জানালো কোনো এক আশ্রম থেকে ওদের আশ্রমে ভোকেশনাল ট্রেনিং এর জন্য একজন ছেলে এসছে। এক্স্যাক্ট আদরে যেরকম জড়ু ছিল পিঠে, ওর ওটাই আছে। আর বয়সটাও ঠিক এরকমই বয়স আজ আদরের হতো। আর আমরা যা যা বলেছিলাম, যা যা ক্রাইটেরিয়া আদরে ছিল, সবটা প্রায় 99% মিলে গেছে। তাহলে পুরুলিয়া চলো। তা তোরা যে এরকম ভাবে যাবি, ওখানে গিয়ে যদি দেখিস খবরটা ভুয়ো, তখন কি করবি? শুভ, আমি জানি না, আমি জানি না সত্যি আমরা আমাদের আদরকে খুঁজে পাবো কিনা, কিন্তু অ্যাটলিস্ট আমাদের আদরকে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।
ভালোই হবে, আমাদের ডাউটের জায়গাটাও একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা এক্ষুনি সব অ্যারেঞ্জমেন্ট করছি। সব মিলে যাবে, আগে থেকেই সব ব্যবস্থা করা আছে। ইন্দ্রবাবু, রিপোর্টটা। কি গো, কি দেখছো বলো না? ও আমাদেরই ছেলে তো, আমার আদর তো। কি এলো রিপোর্টে বলো না? ডিএনএ স্যাম্পল 98% মিলে গেছে। আমি জানতাম, আমি জানতাম তুই আমারই আদর, আমি জানতাম। আমরা ওকে দু হাতের মধ্যে কি সুন্দর ধরতাম বলো, দু হাতের মধ্যে হয়ে যেত। আজ আমার সেই আদর কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে আমার আদর আর কত বড় হয়ে। বাড়িতে সবাইকে ফোন করে জানিয়ে দিই, সকাল থেকে ওরা টেনশন করছিল। হ্যাঁ, মাকে ফোন করে বল যে আমরা আদরকে নিয়ে বাড়ি ফিরছি। মিতুল পাল, এবারে চাল এমন চেলেছি যে খেলা শেষ হয়ে যাবে, অথচ তুমি বুঝবে না খেলা কখন শুরু হলো। আমি শিওর রৌনকে খুন করেছে ওই লাহিড়ী রায়। এবার তার প্রতিশোধ সবার থেকে নেবে আমার বিট্টু। কিরে বিট্টু, পৌঁছেছিস? সব ঠিকঠাক ভাবে হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সব আমি মানে ঠিক মতো পৌঁছে গেছি। তোর সামনে কি কেউ আছে? হ্যাঁ, এরা সকলেই আছে এখানে। আচ্ছা, বুঝেছি। শোন, সবার সাথে তোর আলাপ হলো? হ্যাঁ, সবার সাথেই আলাপ হলো, সকলেই খুব ভালো। বলছি, শিবাটাকে? শিবা? ও এখনো ওখানেই আছে? শোন বিট্টু, তোকে ওই শিবার থেকে কিন্তু খুব সামলে থাকতে হবে। মিতুল আসল সত্যিটা জানে না। তোকে যেই আদরের জায়গায় ওই লাহিড়ী বাড়িতে পাঠিয়েছি, সেই মিতুলের হারিয়ে যাওয়া ছেলে আর কেউ নয়, শিবা। কি করে জানলে? কারণ ওকে আমিই সরিয়েছিলাম। ভেবেছিলাম মিতুলকে ওর ছেলের হাতেই মারব, কিন্তু কেন যে ওকে আমি এই পৃথিবী থেকেই সরিয়ে দিলাম না, তাহলে আজ তোর সামনে এই সামান্য পথের কাঁটাটাও থাকতো না। বিট্টু শোন, ওদের সম্পত্তি কিন্তু তোকেই আদায় করতে হবে, আর তার জন্য যদি শিবাকে এই দুনিয়া থেকে হাটিয়ে দিতে হয়, তাহলে আমরা সেটাও করব। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা গুগলি, এবার তোর পালা, শুরু কর। না, আমি গাইবো না আজকে, তবে আমি আদরকে কিছু কথা বলতে চাই।
যখন ওকে লাস্ট টাইম দেখেছিলাম তখন ও অনেকটাই ছোট ছিল, একদম পুচকে ছিল। আমিও ছোট ছিলাম, তাই সবকিছু বুঝতাম না, সবকিছু বলতে পারতাম না। কিন্তু আজ আমি বুঝতে পারছি একজন দিদির মনে ভাইয়ের জায়গা কখনো মলিন হয়ে যায় না। প্রত্যেক বছর যখন সবাই নিজের ভাইকে, দাদাকে রাখি পরায়, আমার খুব কষ্ট হয়, হিংসে হয়, রাগ হয়, কারণ আমার ভাই থেকেও আমার কাছে ছিল না। তবু আমি হাল ছাড়িনি কখনো, কারণ আমি জানতাম একদিন তুই ঠিক আমার কাছে ফিরে আসবি। আর দেখ, আজ তুই এসে গেছিস, আর এই বছর রাখিতে দেখবি আমি তোর 2 হাত ভরে রাখি পরিয়ে দেবো তোকে। সামথিং ইজ ফিশি। কিছু একটা লুকোচ্ছে আদর। চাপ দিলে সবই বের করা যাবে, কিন্তু দিদিভাই তো ওকে ছেড়ে এক পাও নড়ছে না। আগে যে অনাথ আশ্রমে তুই থাকতিস, ওখানে সবাই তোকে বিট্টু বলে ডাকতো, তাই না রে? তোর আসল নাম কিন্তু আদর। আমরা সবাই এবার থেকে তোকে আদর বলেই ডাকবো, কেমন? হ্যাঁ ঠিক আছে, कोई दिक्कत नहीं। তুমি যে নামে ইচ্ছা সেই নামে আমায় ডেকো মা। যেরকম ভাবে আমি ঘরে ঢুকলাম সবাই ইমোশনাল হয়ে রোনা শুরু করলো। আর বলিস না, ওরা তো এরকমই ড্রামা বাজ। আচ্ছা শোন, তোর আশেপাশে কেউ নেই তো? না না, আমি আমার ঘরে আছি, তুমি নিশ্চিন্তে তোমার প্ল্যান বলো। শোন, তুই ভালো করে তোর রুমটাও কিন্তু চেক করে নে। লাহিড়িদের কোনো ভরসা নেই, কে বলতে পারে হয়তো তোর বালিশের তলায় একটা ছোট মাইক লুকিয়ে রেখে দিয়েছে তোকে ক্রস চেক করার জন্য। মা, আমি প্রথমে ঘরে ঢুকেই সব চেক করে নিয়েছি, কিচ্ছু নেই। ওরা পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে যে আমি তাদের ছেলে। লেকিন এত লোক, এত চিল্লামিল্লি, মা আমার তো বিরক্ত লাগছে। আমারও লাগতো। ওই বাড়িতে যখন আমি থাকতাম ওদের এই আধিক্যতা দেখে আমার অসহ্যকর লাগতো। কিন্তু তখনই আমি ভাবতাম ওদের ওই সম্পত্তির কথা, ওদের টাকা পয়সার উপরে অধিকার পাওয়ার কথা। আর তখনই আমার সমস্ত রাগ গলে জল হয়ে যেত। তুই শুধু ওই সম্পত্তির ওপর ফোকাস কর, তোকে পাখির চোখ করতে হবে এই সম্পত্তির উপর। তুই দেখবি তোর যা যা অসহ্যকর লাগছে সেগুলো কিছুই আর লাগবে না। মনে হবে এই সবকিছু তোর লড়াইয়ের, তোর প্রতিশোধের একটা পার্ট। লেকিন মা, এই বাড়িতে কিন্তু একটা প্রবলেম আছে। তুমি সহি বলেছিলে, ও পুলিশ আন্টি যার সাথে মিতুল আন্টি আমায় পরিচয় করালো, ও কিন্তু আমায় ইন্টারোগেট করা শুরু করে দিয়েছিল। আমি তো এক মুহূর্তের জন্য নার্ভাস হয়ে ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। আদর, তুই দরজা বন্ধ করে বসে আছিস কেন? চল খেতে যাবি, চল। হ্যাঁ তুমি যাও, আমি পরে যাচ্ছি। না, এক্ষুনি যাবি। আমাদের বাড়িতে সবাই ডাইনিং টেবিলে বসে একসাথে ডিনার করি আমরা। চল এক্ষুনি। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। না, তোকে বললাম না এক্ষুনি চল। কি করছিস বলতো তুই তখন থেকে ভেতরে? কিরে, কে এসেছে? কে এত ডিস্টার্ব করছে তোকে? আরে গুগলি বারে বার খেতে যাওয়ার জন্য তাং করছে। তুই ওকে বল তুই পরে যাবি। আরে বলেছি। কি রে আদর, সাড়া দিচ্ছিস না কেন? দরজা খোল। मैं एक सेकंड दाऊं तो। अरे आपको समझ में नहीं आती क्या? अरे फोन पे बात कर रहा हूं मैं, तब से तंग किए जा रहे हो आप। एक बार तो आपको बोला कि मैं बाद में आ रहा हूं, अभी पड़े आ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাম ডাউন। এত রেগে যাচ্ছিস কেন? কোনো অসুবিধা নেই, তুই ফোনে কথা বলে নে,
আমরা ওয়েট করছি, ঠিক আছে? চলে আসিস তাড়াতাড়ি। তোকে নিজেকে বাঁচাতে গেলে তোর এই আদর পরিচয়টাকে পাকাপোক্ত করতে হবে। সবার মনে আদর হিসেবে জায়গা তৈরি করে নিতে হবে, যাতে ওরা অন্য কাউকে নিয়ে ভাবার সময় না পায়। আর শোন, তোকে তোর রাইভালকে তোর পথ থেকে সরাতে হবে, কারণ ও যতদিন বেঁচে থাকবে ততদিন তোর বিপদ বাড়বে বই কমবে না। শিবাকে খুব তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। কি যে করিস না, আমি তোকে নিয়ে সত্যিই পারি না। একে তুই বাইরে এরকম বৃষ্টি পড়ছে, কি দরকার ছিল বৃষ্টিতে ভিজে আমার জন্য পেয়ারা মাখা আনতে যাওয়ার? একদিন আমি পেয়ারা মাখা না খেলে কি এমন হয়ে যেত? মা 1 মিনিট দাঁড়াও তো। না, আপনি তো নিজের থেকে কোনোদিনও কিছু। একদম চুপ, বেশি পাকামো। এখন যে জ্বরে গা পুড়ে যাচ্ছে, কি করবি এবার? দেখেছিস তো, মাথাটাও ঠিকঠাক মুছিসনি। উফ, তোকে নিয়ে না সত্যি পারবো না আমি শিবা। দেখ গে, ঘরে চল, মাথা মুছিয়ে দিচ্ছি, ওষুধ দিচ্ছি, খেয়ে চুপচাপ শুয়ে পড়বি। আর কোথাও বেরোবি না, ঠিক আছে? আর সুযোগ বোধহয় এসে গেছে মা। এবার বোধহয় শিবাকে সরিয়ে ফেলতে পারবো। কি করে সরাবি তুই ওকে? শিবার তেজ বুখার, আর এই বুখারকে কাজে লাগিয়েই ওকে সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেব। বিট্টু, তুই পারবি তো ঠিক করে? দেখ, ধরা পড়ে গেলে কিন্তু ওরা তোর জীবনও শেষ করে দেবে। তুমি চিন্তা করো না মা, আজ শিবার জীবনের লাস্ট দিন হবে। তাই বলছি, ওকে সন্দেহ করার কোনো জায়গা নেই কিন্তু। তাছাড়া তুমি বোধহয় জানো না অলোকা, আদরের পিঠে একটা জরুল ছিল, ওর জন্মদাগ ওরও পিঠে রয়েছে। তুমি বলো, এত সবকিছু জানার পরও তুমি যদি আমার ছেলেকে ক্রিমিনাল বলো, তাকে সন্দেহ করো, আমার তো গায়ে লাগবেই। আমি তো মা। তোমরা আমাকে ভুল বুঝছো দিদি ভাই, আমি কিন্তু আদরের। আর কিছু বোঝাবুঝির দরকার নেই অলোকা। আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে সবার গায়ে অপরাধী তকমা লাগানোটা বন্ধ করো। দাদা ভাই বলছি, অলকা তুমি এখানে কি করছো? আমার কিছু জিনিস জানার ছিল, তাই এসেছিলাম। আবার যা জানার নিশ্চয় জানা হয়ে গেছে, আর কিছু জানতে বাকি নেই। দেখো অলোকা, আমি খুব ভালো করে জানি তোমার কাজের প্রতি তুমি সৎ, একনিষ্ঠ, কিন্তু দয়া করে সবাই অপরাধী বা সবাই যে তথ্য লুকিয়ে রেখেছে এরকম ভাবাটা বন্ধ করো। আর সবসময় এই সমস্ত ভাবা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ নয়। দিন দিন তোমার এটা অভ্যেসে পরিণত হচ্ছে। তাছাড়া আমাদের না হয় তুমি এতদিন ধরে সন্দেহ করে আসছো, কিন্তু আদর, ও এসেছে একটা দিন মাত্র হয়েছে অলোকা। এখন তুমি গুগলিকে ছেড়ে আবার আদরকে নিয়ে পড়েছো। ইটস টু মাচ অলকা, ইটস টু মাচ। কি শুরু করেছো বলো তো তুমি? শুভ, তুই কেন মাঝখানে ঢুকছিস? অলকা আমাদের সঙ্গে কথা বলতে এসছে, তুই ঘরে যাও, যাবে একটু পরে চলে যাবে, যা। না দাদা ভাই, আজকে আমি একা কিছুতেই যাব না। আগে ওকে কথা দিতে হবে, আজকের পরও এমন কোনো কাজ করবে না যার জন্য এই সংসারে অশান্তি হয়। আগে বলো, তারপর আমি এখান থেকে যাব। কথা দাও, তাহলে কিন্তু এক পা নড়বো না আমি। শুভ দাদা, এবার কিন্তু তুমিও বাড়াবাড়ি করছো, থামো। না মিতুল, এতদিন কিছু বলিনি, মুখ বুঝে সব সহ্য করছিলাম বলেই বেশি বাড়াবাড়ি হচ্ছিল। অলকা, তুমি এতটা অমানবিক কি করে হতে পারো? ওই তো জল, দাঁড়া একটু, দাঁড়া।
এক্ষুনি ঠিক হয়ে যাবে জ্বরটা। দেখ এই যে জলপট্টি দিয়ে দিচ্ছি, এক্ষুনি নেমে যাবে। মায়ের আঁচলে সব আশীর্বাদ বাঁধা থাকে মিথুন। তোমার সেই আঁচলের ছোঁয়ায় শিবা নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। আরে শিবা, তোর জ্বরও ফিরে আসনি তো? না না, এখন ঠিক আছি। এরা তো সচটা জানেও না। এরা জানে আমি এদের ছেলে আদর, ফির ভি এক ড্রাইভারকে নিজের ছেলের বরাবরিতে কেন বসাবে? মিতুল দিদি, এই নাও, আজকে তুমি তোমার দুই ছেলেকে নিজের হাতে খাবার বেড়ে দাও। একদম ঠিক বলেছিস সরো। আচ্ছা তোমরা আজকে এগুলো খেয়ে নাও, হ্যাঁ? একদিন কিন্তু আমি নিজে হাতে তোমাদের লুচি আর আলুর দম বানিয়ে খাবো, কেমন? খেয়ে নে। আপনি খাবেন না? আপনি কালকে সারা রাত আমার মাথায় জলপট্টি দিয়েছেন যাতে আমার ঘুম আসে। আপনি তো সবার খেয়াল রাখেন, আপনি তো একটু নিজেরও খেয়াল রাখতে পারেন। ये शिवा तो सच में मिथुन आंटी के নিজের দিকে টেনে নিচ্ছে। এখানে আদর হিসাবে তো সবাই আমাকেই চেনে, ফির ভি শিবাকে এত বাড়াবা দিচ্ছে। আমাকে আদর হয়ে ওদের মাঝে ঢুকতেই হবে। এই হলো আমাদের লাহিড়ী পরিবার। একে অপরের জায়গাটা কতটা বুঝে দেখেছো সবাই? আমি বুঝি বলেই এখন অবধি চুপ করে আছি শুভ। এ নিন, খান। মা, তুমি তোমার ছেলের হাত থেকে খাবে না? আমি আজ আমার দুই ছেলের হাতেই খাবো। পুতুল খেলার দিন যে দুজন কনস্টেবলকে রাখা হয়েছিল মিথুনকে দেখার জন্য, সেই দুজন কনস্টেবলই কিন্তু মিথুনকে পালাতে সাহায্য করেছিল। আর ওই দিন মিথুন থানা থেকে বেরিয়ে মেলায় গেছে। কি হলো? সুমদাদা তো অলোকাকে সহজ করে দেওয়ার এত চেষ্টা করছে, অলোকা কেন কাছে থাকতে চাইছে না? Stop it!
তুই এখান থেকে সরে যা অলকা। এই পরিবারটা বড্ড ভালো, এদের থেকে দূরত্ব তৈরি না হলে তুই আটকা পড়ে থাকবি এই দোটানার মাঝে, কোনোদিনও এই যন্ত্রণা থেকে মুক্তি পাবি না। আমি আর এগুলো মেনে নিতে পারছি না শুভ। অলকা দাঁড়াও, আমার কথা না দিদি ভাই, তুমি আমাকে জোর করো না। আমি হয়তো আর কোনোদিনও তোমাদের সাথে এইভাবে মিশতে পারবো না। অলকা, আপনি কাঁদবেন না ম্যাডাম। কি করবো বল শিবা, পরিস্থিতি আমাকে এরকম জায়গায় এনে দাঁড় করেছে। এ কি, তোর চোখে জল কেন? কি হয়েছে? আপনাকে কাঁদতে দেখলে আমার একদম ভালো লাগে না। তুই ওকে এত ভালোবাসিস, আমার চোখে জল দেখে তোর চোখে জল চলে এলো। আপনি তো আমার মায়ের মতো। আর মায়ের চোখে জল দেখলে ছেলের তো কষ্ট হবেই। আমি হয়তো আপনার রক্তের কেউ হই না, তবে আপনাকে দেখলে আমার খুব কাছের কেউ মনে হয়। কি বলেছে তুই আমার কেউ নোস? রক্তের সম্পর্ক থেকেও মনের সম্পর্ক অনেক বেশি কাছে হয়। না না, এত বেশি এদের কাছাকাছি আসতে দেওয়া যাবে না। এত বেশি কাছের কেউ মনে হলে কোনোদিন না মা ছেলের সম্পর্কটাই সবার সামনে চলে আসে। এ বাড়ির পুরো প্রপার্টির আসল ওয়ারিসকে জলদ সে জলদ হাঁটাতে হবে। কাল সকালের মধ্যেই এর কাম তামাম করতে হবে। আদর, আমার দিকে ভালো করে নজর রাখো। আমি কখন ব্রেক দিচ্ছি, কখন ক্লাচ দিচ্ছি, ভালো করে দেখো। আজকে তুমি প্রথম গাড়ি চালাবে, তাই 30 বা 40 এর বেশি কিন্তু উঠবে না। আর আমি সামনে একটা টেপ লাগিয়ে দিয়েছি, যাতে তোমার আন্দাজটা বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? এই এবার তুমি চালাবে, নাও। এই প্ল্যানটা সব দিক থেকে সেফ, কেউ আমাকে সন্দেহ করবে না। উল্টে আমি সিম্প্যাথিও পাবো, সিকিউরিটিও পাবো। আর শিবা सीधा ऊपर पार्सल হবে अकेला। बेचारा आया था कार पे, जाएगा कंधों पे। কি ভাবছো আদর? আসো ড্রাইভার সিটে আসো, চালাও। এই না না না, শোনো না, বলছি আমি কাল থেকে চালাবো, বুঝলে? আসলে আজ তুমি আমার তো টিচার, আজ আমি দেখি তোমাকে এই কিভাবে তুমি এই স্টিয়ারিং ধরছো, ব্রেক আর ক্লাচের এই অঙ্কটা আমার ঠিক এখনো বুঝতে পারছি না। আমি কাল থেকে চালাবো, তুমি চালাও আজকে। আরে এতক্ষণ তো দেখলে, তুমি পারবে। আরে না গো, আসলে আমি একটু কমই বুঝি, বুঝলে? আমার আজ মোটামুটি সারাদিনই লাগবে শিখতে। আমি তোমায় বলছি, শোনো, তুমি পারবে, ভরসা রাখো। আরে আমি তো আছি, কিচ্ছু হবে না। আসলে কি বলতো, আমার না নিজের উপর একদম ভরসা নেই, বুঝলে? আমি যদি গাড়ি চালাই না, তুমি আমি আর এই গাড়ি কোনোটাই আর আস্ত থাকবে না। তুমি এত ভীতু? হ্যাঁ গো, আমি এতটাই ভীতু, কিন্তু আজ আমি গাড়ি চালাবো না। लेकिन अभी प्लान के माफिक सब করার জন্য শিবাকে এখন গাড়ি থেকে দূরে পাঠাতে হবে। কি হলো? জল? গাড়িতেও তো জল নেই। মিতুল, ওদিকের কি অবস্থা? দিদি ভাই, শিবা কেমন আছে? ঠিক আছে? ভালো নেই, ও প্রচুর ব্লাড লস হয়েছে, এখনো জ্ঞানও ফেরেনি। মিতুল একটু আগে রক্ত দিল, এখন আমাদের ভগবানের কাছে প্রে করা ছাড়া কোনো উপায় নেই। একবার যখন ব্লাড দেওয়া শুরু হয়ে গেছে, তাহলে আস্তে আস্তে জ্ঞান ফিরে যাবে। তাই জন্য হয় করে দিদি,
দাদা ভাই, তুমি তো ওদেরকে পারমিশনটা দিয়েছিলে যাওয়ার। আচ্ছা, গাড়ির কন্ডিশন কেমন ছিল? তুমি তো ইউজ করতে, গাড়িটার কোনো প্রবলেম হয়েছিল কোনোদিন? না না, কোনো প্রবলেম ছিল না, গাড়ি একদম ফার্স্ট ক্লাস ছিল। আর সেই কারণে তো নিশ্চিন্ত হয়ে আমি গাড়িটা ওদের হাতে দিলাম। বিট্টু, তোমরা যাওয়ার সময় গাড়িতে কোনো প্রবলেম হয়েছিল, ইঞ্জিনে বা অন্য কিছু? এই পুলিশ আন্টি তো আমার পিছাই ছাড়বে না দেখছি। এটা হতে পারে না, এটা হতে পারে না। কিন্তু কি হয়েছে? তুমি কিভাবে ভয় পাচ্ছ? রনু দাদা, রনু? রনুর কথা কেন উঠছে? কিন্তু রনু বেঁচে নেই। এই ধরনের কাজ একমাত্র রনু দাদাই করতো। তোমার মনে আছে একবার আমাদেরও গাড়ির ব্রেকের তার কেটে দিয়েছিল রনু দাদা? কিন্তু ওদের শিবাকে মেরে কি লাভ? শিবা নয়, আদর। রনু দাদা এতদিন আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, আর যেই এখন আদর আমাদের মধ্যে এসেছে, এখন ওর ক্ষতি করার চেষ্টা শুরু হয়ে গেছে। বিপদ এখনো যায়নি, বিপদের রেজাল্ট আসা এখনো বাকি আছে। শিবাটার উপর থেকে কত বড় বিপদ গেল শুধুমাত্র এই কারণে। ওই তো ডাক্তারবাবু চলে এসেছেন। ডাক্তারবাবু, কেমন আছে শিবা এখন? ওর জ্ঞান ফিরেছে? ও সুস্থ হয়ে যাবে তো? He is out of danger. ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, এনাকে দিন। ঠিক সময় রক্তটা পাওয়া গেছে বলেই বিপদটা এড়ানো গেছে। হ্যাঁ, পেশেন্টের এখনো জ্ঞান ফেরেনি, তবে কোনো চিন্তার কিছু নেই। কি করে হতে পারে? অত বড় অ্যাক্সিডেন্টের পরে, অত রক্ত বেরোবার পরেও কি করে বেঁচে যায়? ডক্টর, ওকে দেখা যাবে একবার? সরি, এখন কারোর সঙ্গে দেখা করতে দিতে পারছি না। লেট হিম রেস্ট না। এত বড় অপারেশন হয়েছে, প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছে। বাবা, সব তোমার কৃপা। তুমি না থাকলে কিছুতেই ছেলেটাকে মৃত্যুর মুখ থেকে ফেরানো যেত না। ইতনা গহরা চোট ফির ভি বাঁচলো কি করে? ওর মায়ের রক্তই ওকে বাঁচিয়ে দিয়েছে, নাহলে আমি তো দেখেছিলাম ওর অবস্থা, কোনো বাঁচার চান্সই ছিল না। মিতুলকে তখন যেভাবেই ওকে আটকে দিতে হতো, তাহলে এতক্ষণে শিবার মরার খুশখাবরি এসে পৌঁছাতো। আদর, প্লিজ, মায়ের জন্য এইটুকু সহ্য করে নে, থেকে যাবো। শুধু মায়ের জন্য নয়, প্রপার্টির জন্য থাকতে হবে আমায়। এখনই আমি এখান থেকে বেরোলে সবার সন্দেহ একসাথে আমার ওপরই এসে পড়বে। এখন বেরোনো যাবে না। আচ্ছা, গাড়ির কন্ডিশন কেমন ছিল? তুমি তো ইউজ করতে, গাড়িটার কোনো প্রবলেম হয়েছিল কোনোদিন? না না, কোনো প্রবলেম ছিল না, গাড়ি একদম ফার্স্ট ক্লাস ছিল। ব্রেকের তার তো এভাবে কাটার কথা নয়। তার উপরে আদর শিবা দুজনেই গাড়ি করে এতটা পথ এলো, তখন কিচ্ছু হলো না। যেই না আদর গাড়ি থেকে নেমে গেল আর শিবা গাড়ি চালিয়ে ফিরছিল বাড়ির দিকে, তখনই এরকম একটা অ্যাক্সিডেন্ট। সবটাই বড্ড বেশি কাকতালীয়। যেন আদরকে বাঁচিয়ে দেওয়ার জন্য স্বয়ং ভগবান পুরোটা করে দিয়েছে। এমনটা কি হতে পারে? নাকি অন্য কোনো খেলা চলছে?
একটু চোখে চোখে রাখতে হবে মনে হচ্ছে আদরকে। সমস্ত কাজ আটকে পড়ে আছে, এবার 3 দিনের কাজ একদিনে করব। মুখের কথা নাকি এটা? সেলসের ফাইলটা একটু দাও তো ইন্দ্রবাবু। কি হলো, কি ভাবছো? ভাবছি কালকে ঠিক এই সময় আমরা দুজনে পাগলের মতো রাস্তা দিয়ে ছুটে বেড়াচ্ছিলাম। কালকে আসলে শিবার কথাটা শোনার পর থেকে আমার মনটা কেমন অস্থির অস্থির করছিল। আমারও সেম, মানে আমি জানি না আমার ভেতর থেকে এতটা গাট ফিলিং কোথা থেকে আসছিল। প্রেমটা কেন হচ্ছিল বলো তো? জানি না, আমার খালি মনে হচ্ছিল শিবার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। নিজের সন্তানের কিছু হলে মায়ের যেরকম হয় ঠিক সেরকম। কেন বলো তো? আমার মনে হয় শিবা তো আমাদের ছেলের মতো, যেরকম গুগলি, আদর। এদের তো শিবার জন্য পেয়ার বেড়েই যাচ্ছে। আমাকে এখনই নিজের কাজ শুরু করে দিতে হবে। সত্যি কথা বলো, সেদিন খেলার মাঠে যেখানে পুতুল নাচ দেখাচ্ছিল তোমাদের টিমে বাইরের কেউ ঢুকেছিল? এখনো যদি মুখ না খুলে এরপর যখন ক্রিমিনালকে ধরবো তোমাদের কাউকে ছাড়বো না। ক্ষমা করে দিন ম্যাডাম, আমরা সত্যি কিছু জানি না। ওই দিন একটা বউ এসে বলল ভারী বিপদ, দলের মধ্যে ঢুকে পড়ে মেলা থেকে আবার বেরিয়ে যাবে। আর আমরাও কিছু না বুঝে ওনাকে সাহায্য করলাম। আমরা বুঝতে পারিনি যে ওনাকে সাহায্য করতে গিয়ে আমরা নিজেরাই বিপদে পড়বো। আমাদের ভুল হয়ে গেছে ম্যাডাম। দেখো তো, এই মহিলা ঢুকেছিলেন। হ্যাঁ, এই মহিলাই তো, এই এসেছিল। এই মহিলাই ওই দিন দুর্গা সেজেছিল। পিসিঠাম্মি, এটা শিবার খাবার বাড়ছো? হ্যাঁ রে, শিবাকে একটু খাইয়ে আসি। আমিও যাই তোমার সাথে, সকালে ওর সাথে আড্ডাও দেওয়া হয়নি। হ্যাঁ চল না, চল না। পিসিমণি কিন্তু বাড়িতে একা রয়েছে। মিতুল, তুমি কেন চিন্তা করছো বলো তো? আমার ভাই বোনদের পিছুমনি বড় করেছে, কোনো অসুবিধা হলে ফোন করে নেবে। সে তো আমি জানি, কিন্তু একা হাতে তো সবটা সামলাতে হবে না। আর আদরকে আমি এখন বাড়ির বাইরে বেরোতে দেবো না। আচ্ছা দিও না, বলছি তো, কেন চিন্তা করছো? পিছুমনি ফোন করলে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে দাদা, দিন। একদিকে কিন্তু নিশ্চিন্ত হওয়া গেছে বলো, পুজোটা শান্তি মতন দিতে পেরেছি। দিন ওটা। ওই দেখো আমি কি করে ধরবো এবার। আচ্ছা ওখানে রাখো না, পরিষ্কার তো। ওখানে রাখো, যাও। না না না, এখন বাড়ি যাওয়া সম্ভব নয়, আমি বাড়ি থেকে দূরে আছি। আপনি আমার কথা শুনুন, আপনি কাজ করুন, আপনি ওই অ্যাডমিন প্যানেলে যান, গিয়ে সব ফাইল সাজানো আছে। হ্যাঁ সব পেয়ে যাবেন। ওকে, হ্যাঁ হ্যাঁ, রাখছি। আচ্ছা মিথুন, এটা এত ঝাল হলো কি করে?
বুঝেছি, তোমার বদমাইশি না, তুমি না ঠিক না ছেলেমানুষি করবে না তুমি, খুব ছেলেমানুষি করে। তাহলে এতটা এবার করো ছেলেমানুষি। চল চল দাঁড়াও দাঁড়াও, দিচ্ছে কিন্তু বাবা হুঁশিয়ার করতে হবে না। নাও ধরো। সাবধানে। मिथुन मैडम आपने এখন আবার এলেন? मेरा शिवा ठीक है ना और ज्यादा कुछ नहीं हुआ ना शिवा का? शिवा কিচ্ছু হয়নি। আমি শিবার সম্পর্কে জানতে এসেছি। ওই বয়স্ক মহিলা কবে দিয়ে গেছিল শিবাকে? মানে কত বছর আগে? তারিখটা সময়টা জানা খুব জরুরি আমার কাছে, একটু মনে করে বলো না। আদরের বয়স তো এই সময় ওরকমই হওয়ার কথা। আর তারিখটা, তারিখটা মনে আছে তোমার? মানে কবে কখন সে সবকিছু একটু জানাও না। কখন নিয়ে গেছিল তোমাকে ওই মহিলা? रुकिए मैडम, तारीख हाँ वो 6 सितंबर सुबह को लगभग 8 साढ़े 8 बजे वो बुढ़ी औरत आके मुझे देखे गई थी। 6 সেপ্টেম্বর। কিন্তু আপনারা এত কিছু জিজ্ঞাসা করছেন কেন? কারণ ওই দিনই আমার ছেলে আদর হারিয়ে গেছিল। क्या? एक ही दिन में हुआ था? হ্যাঁ, আর একই এলাকাতেও। এমনকি শিবার পিঠের জরুলটা ওর সঙ্গে একদম মিলে গেছে। तो फिर ठीक है, तो वो जो अभी जो आदर आप लोगों की घर पे है वो कहाँ से आया? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না কিছু। যখনই আমি শিবাকে দেখি আমি কেন জানি না একটা টান অনুভব করি। আচ্ছা আমি বলছি, শিবা সেই সময়কার কোনো ছবি আছে আপনার কাছে? একসাথে বা সিঙ্গেল, মানে যে কোনো একটা ছবি হলেই হবে। স্যার আমরা গরিব আদমি, আমরা কিভাবে ফটো তুলবো? কিন্তু আপনারা এত কিছু জানতে চাইছেন কেন? শিবার আমাদের কাছে আসা আর আপনাদের ছেলের হারিয়ে যাওয়াটা আপনাদের একই ঘটনা বলে মনে হয়? আপনাদের কি মনে হয় শিবা আপনাদের ছেলেই আদর? জানি না সোনিয়া, কিন্তু শিবাকে যত দেখছি তত যেন মনে হচ্ছে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ আছে। আমার মনে হওয়ার যথেষ্ট কারণ আছে। শুধু আদরের ডিএনএ বা জরুল নয়, ওদের জীবনটাও মিলে যাচ্ছে। তুমি মনে করো আদরের ছোটবেলা থেকে প্রাণ সংশয় ছিল, কারণ রণদাদা চাইতো না আদর বেঁচে থাকুক। সেটা তো আমিও বলছি, গাড়িতে আদর ছিল না, ছিল শিবা। এটাই তো আমি তোমাকে বলছি, গাড়ির ভেতরে আদর ছিল না, ছিল শিবা। আর এমনি এমনি ব্রেকের তার কেটে গেল। আর দেখো অ্যাক্সিডেন্টটা ফেল হওয়ার পরে কিন্তু হঠাৎ শিবার অ্যালার্জি অ্যাটাক করলো। অথচ রজনী দিদি বলে যাওয়ার পর থেকে আমি নিজে গিয়ে রান্নাঘরে সমস্ত কিছু দেখেছি, এমন কিছু খাবারে ছিলই না যাতে শিবার অ্যালার্জি হয়। আর আমাদের বাড়িতে তো সেদিন চিংড়ি মাছ হয়নি। তাহলে শিবাকে কেন মারতে চাইবে? সেখানেই তো আমারও বাজছে। আর এই বারে বারে আঘাত করার ধরনটা আমার খুব চেনা। মানে তুমি কি বলতে চাইছো? আমার মনে হচ্ছে আমরা বিরাট বড় একটা চক্র বয়ে পড়ে আছি, আমাদের দিয়েই সেটা বানানো হচ্ছে। হয়তো প্রাণ সংশয় করার চেষ্টা হচ্ছে অন্য একজনের, আর আমরা বাঁচানোর চেষ্টা করছি আর একজনকে। মিতুল, এটা কি করে হতে পারে? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। মানে রণ তো বেঁচে নেই, তাহলে এইসব কে করাচ্ছে? আর এই যদি আদর না হয় তাহলে আদর কে? আমি জানি না, কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের পেতে হবে। আর এই ব্যাপারে একজনই আমাদের সাহায্য করতে পারে। কে? দেওয়ালেরও কান আছে, তাই আমি চাই না সবাই শুনুক। যা কথা হবে আমাদের এই ঘরের মধ্যে দরজা বন্ধ করে হবে। কি হলো? পুলিশ আন্টিকে ওদের ঘরে নিয়ে গেল কেন? দরজা বন্ধ করে কি এমন কথা বলবে? देखना होगा, हर एक चीज पे नजर रखना पड़ेगा।
আদর কি করছিস সেখানে দাঁড়িয়ে? ম্যাম মতলব কুছ ভি তো নেই, মানে আসলে তুমি পিছন থেকে ডাকলে না, আমি একটু ঘাবড়ে গেলাম। বাবা মার ঘরেই এসেছিলাম। ঠিক আছে, কোই বাত নেই, আমি পরে আসছি, এখন যাচ্ছি। হ্যাঁ, কি অদ্ভুত ছেলে রে বাবা, ঘরে ঢুকবে বলেই তো দাঁড়িয়েছিল, হট করে ওদিকে চলে গেল কেন? বুঝলে বলি, ও একদম মিতুলেরই ছেলে, কোনো স্থিরতা নেই, দেখছো না, সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু মিতুল হঠাৎ করে আমাদের সবাইকে ডাকলো কেন? কি নিয়ে এত গুরুত্বপূর্ণ আলোচনা করবে? তাও আবার অলকার হেল্প নিয়ে, ওটাই তো স্ট্রেঞ্জ লাগছে আমার। চল না এবার দেখি ভিতরে গিয়ে। भगाइए भगाइए और तेज भगाइए आंटी जी, आज তোমাকে ভাগিয়ে ভাগিয়েই মারবো। বলুন আশিমাদি। ম্যাডাম, একটা ইম্পর্টেন্ট খবর দেওয়ার আছে, হেডকোয়ার্টারের মেসেজ। এ তো ভালো খবর। আর কি জানিয়েছে? সেই সাকরেদের কাছ থেকেই পাওয়া বয়ান আর বর্ণনা অনুযায়ী স্কেচ করে পাঠাচ্ছে ওরা। না অসীমাদি, ওদের ওই স্কেচ আসতে এখনো অনেক সময় লাগবে। আপনি একটা কাজ করুন, ওদের ওই বয়ান আর ডেসক্রিপশনের রেকর্ড আনিয়ে নিন, আমরা এখানেই স্কেচ করিয়ে ইমিডিয়েটলি খুনিকে খুঁজে বের করবো অসীমাদি। কিন্তু ম্যাডাম, ওরা তো পাঠাচ্ছে। না অসীমাদি, ওদের উপর ভরসা করলে চলবে না, বিপদটা আমাদের। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অসীমাদি। আপনি একটা কাজ করুন, আপনি দিদিভাইকে দিয়ে স্কেচটা করান ইমিডিয়েটলি। ওকে ম্যাডাম। অসীমাদি, আপনি দিদিভাইকে থানায় ডাকবেন না, দিদিভাইয়ের মেন্টাল কন্ডিশন এখন ঠিক নেই। আপনি একটা কাজ করুন, বাড়িতে যান, বাড়িতে গিয়ে দিদিভাই থেকে স্কেচটা করিয়ে নিন। ঠিক আছে ম্যাডাম। আমাদের পুরুলিয়া পৌঁছতে আর কতক্ষণ লাগবে? অলকা পুরুলিয়া পৌঁছলো কিনা কে জানে। শুভদাদাকেও তো কিছু জানালো না। বলে বাবা, তুমি দেখো অলকা যেন আজ নির্বিঘ্নে পুরুলিয়া পৌঁছতে পারে, আর আজ যেন খালি হাতে না ফেরে, আদরের আসল পরিচয় জেনে তবেই ফেরে। এখন তুমি কলকাতা থেকে অনেক দূরে চলে এসেছো আন্টি, এখানে তোমায় হেল্প করতে আসার কেউ নেই। আজ তুমি আর কলকাতা ফিরবে না। মিতুল, মিতুল, তোমার সাথে আমার খুব দরকার আছে। অসীমাদি, তুমি এখন? অলকার কোনো বিপদ হয়নি তো? না না, ম্যাডাম তো পুরুলিয়া গেছেন ওনার তদন্তের কাছে। কিন্তু মিতুল, আমি তোমার কাছে একটা অন্য তদন্তের ব্যাপার সাহায্য চাইতে এসেছি। কিন্তু অসীমাদি, এসব তো অনেক বছর আগে আমি ছেড়ে দিয়েছি গো, তুমি অন্য কাউকে দেখে নাও না। দেখো, অপশন থাকলে কি আর এত দূর ছুটে তোমার কাছে আসতাম মিতুল? তুমি পারবে মিতুল, প্লিজ চেষ্টা করো। আর দেখো, এখন স্কেচ আর্টিস্টকে দিয়ে করাতে গেলে যদি দেরি হয়ে যায়, আর সেই ফাঁকে যদি অপরাধী পালায়, তার আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পারবো, আমি চেষ্টা করছি। তুমি এখানে দাঁড়াও, আমি খাতা আর পেন্সিল নিয়ে আসছি, ঠিক আছে? और थोड़ा এই মেন রোডে উঠলেই আমি পুলিশ আন্টিকে ধরে নেব। ও কোনোদিনও এই কাজ করতে পারে না, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি তো সবসময় আদরের কথা ভাবেন, আপনি সবসময় ওর কথা চিন্তা করেন, তাই আপনি ভুল করে এই ছবিটা এঁকে ফেলেছেন। সে তো আমি তোর কথাও ভাবি রে বাবা, তাহলে তোর মুখের ছবি তো এলো না। অসীমা ম্যাডাম, এটা ভুল ছবি হয়েছে, এটা আপনি ধরবেন না। আর মিতুল ম্যাডাম, এই ছবিটা আঁকতে গিয়ে আপনার ভুল হয়ে গেছে তো বলুন। আদর এই কাজ কিছুতেই করতে পারে না, ওরকম ছেলেই না। আপনি একটা কাজ করুন, আপনি আবার নতুন করে ছবিটা আঁকুন, এবারে আর অন্য কিচ্ছু ভাববেন না, শুধু ওই অপরাধীর বিবরণ শুনেই আঁকবেন ম্যাডাম। একে দেখিয়ে দিন যে আদর আর ওই অপরাধী এক নয়। শিবা, আমি অপরাধীর বর্ণনা শুনেই এটা এঁকেছি, কি করে ভুল হতে পারে বলতো? কি বলছো কি মিতুল? মিতুল, তোমাদের আদরই এই আসল অপরাধী। ইন্দ্রবাবু, এক্ষুনি আদরকে ডাকো, ওর সঙ্গে এক্ষুনি আমাকে কথা বলতে হবে। যা হবে সবার সামনে হবে, অনেক হিসেব মেলাতে হবে, আর কোনো ভুল বোঝাবুঝি যেন না থাকে। ওকে নিজেকে সবটা পরিষ্কার করতে হবে, এক্ষুনি ডাকো ওকে। কিন্তু মিতুল, ইন্দ্রবাবু, আর কিছু না, আমি এক্ষুনি আদরের সঙ্গে কথা বলতে চাই। আমার মনের মধ্যে অনেক প্রশ্নের উত্তর আসছে, অনেক অঙ্কের হিসেব আমি মেলাতে পারছি।
আমি এক্ষুনি আদরের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, তুমি যেটা ভালোবাসো সেটাই করো, আমি যাচ্ছি। অসীমাদি, তুমি অলকাকে একটা ফোন করো তো। ও তো আদরের ব্যাপারে খোঁজ খবর নিতে পুরুলিয়া গেছে, ওকে সাবধান করে দাও তুমি। রাইট, আমি ম্যাডামকে এক্ষুনি ইনফর্ম করছি। ওখানে ম্যাডামের জন্য বিপদ ওত পেতে থাকতে পারে। বলুন অসীমাদি। হ্যালো অসীমাদি, হ্যালো। ও গড, এই সময় ফোনটা সুইচ অফ হতে হলো, ফোনে চার্জও নেই, আর গাড়িতে তো কোনো চার্জ দেওয়ার পয়েন্টারও নেই। কি করবো এবার? অসীমাদি কি বলছিল জানাও হলো না, ইম্পর্টেন্ট কিছু। ও, আমরা তো প্রায় পৌঁছেই গেছি আমাদের ডেস্টিনেশনে। এখানেই আদরের খোঁজ খবর নিতে নিতে ফোনটাও চার্জ দিয়ে নেব, তাহলে ওদিকে নিউজটাও পেয়ে যাব। অসীমাদি কি জন্য ফোন করলো? ম্যাডামের ফোন তো সুইচ অফ, এখন কি করে খবরটা দেবো ম্যাডামকে? সাথে যে ড্রাইভার গেছে তার নাম্বার আমার কাছে নেই মিতুল। এবার আমার খুব ভয় করছে অসীমাদি। দেখি মুখটা, এক রাতেই চোখের তলাটা কিরকম বসে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি চা করেই রেখেছি, চাটা খেয়ে নিও, দেখবে সব ক্লান্তি কেটে যাবে। দিদি বোনের মাঝখানে এরকম কত হয়, সেসব কথা মনে রাখলে চলে না। তাছাড়া কাছের মানুষদের সঙ্গেই তো মনের কষাকষি হয়। আমি তো একজন মা, যখনই নিজের সন্তানদের বিপদে পড়তে দেখি কোনো কথা মাথায় থাকে না। সবকিছু ভুলে গিয়ে আমার সন্তানদের রক্ষা করার জন্য আমি ঝাঁপিয়ে পড়বই। যে মহিলাকে আমি এতদিন ধরে এত কটু কথা শোনালাম, আইনের ভয় দেখালাম, কত দিকে ছোটাছুটি করলাম তার ছেলে আর মেয়েকে শাস্তি পাওয়ানোর জন্য নিজের দিন রাত এক করে দিলাম, সেই দিদিভাই আমাকে বাঁচানোর জন্য নিজের বুকে গুলি খেলো। তুমি পরিবারকে বাঁচানোর জন্য নিজের প্রাণের তোয়াক্কাও করো না দিদিভাই। তুমি রক্ত মাংসের মানুষ না দিদিভাই, তুমি ভগবান। তোমাকে আমার বুঝতে বড় ভুল হয়ে গেছে দিদিভাই। ওটি না হলে আমার পক্ষে এখন কিছুই বলা সম্ভব নয়। আপনি কোনো চিন্তা করবেন না, আমার মিতুল বহুবার মৃত্যুর সামনে থেকে লড়াই করে ফিরেছে। ওকে ঠিক ভালোভাবে ট্রিটমেন্ট করুন, ও ঠিক ফিরে আসবে। আমি জানি মিতুল কিচ্ছু হবে না। ডাক্তারবাবু প্লিজ, আমি একজন ডক্টর, আমাকে অপারেশনে থাকতে দিন। কঠিন সময় নিজের মানুষ পাশে থাকলে লড়াইয়ের শক্তি পাওয়া যায়, অসম্ভবকে সম্ভব করা যায়। প্লিজ ডাক্তারবাবু। ঠিক আছে, আপনি আসুন। পুরো তাহলে মিষ্টি মিষ্টি কি হয়েছে মিতুল মার? মিতুল মার কি হয়েছে? মিষ্টি মিষ্টি আমাকে বলো। গুগলি, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই শুধু তোর ভোলে বাবার কাছে প্রার্থনা কর যাতে তোর ভোলে বাবা মিতুল মাকে সুস্থ করে দেয়। অপারেশন সাকসেসফুল হবে, আমি আছি তো। দাদা ভাইকে দেখো, অপারেশনের কিন্তু টাইম লাগবে। অল দ্য বেস্ট গুলি। না দিদিভাই, যত সময় লাগে তোমাকে এই লড়াইয়ে জিততেই। তুমি এই বোনকে একা লড়াইয়ের ময়দানে ফেলে রেখে যেতে পারো না। আমার দাদা বৌদির ঘরের প্রাইভেসি নষ্ট হোক, সেটা আমি কিছুতেই চাই না। এই ঘরে কি প্লেস করেছো সেটা আমাকে দেখাও। যখন তোমরা আমার বেডরুমে ঢুকে আমার বালিশের তলা থেকে ওই প্রমাণটা সরিয়েছিল, তখন তোমার এই প্রাইভেসি, ডিউটি, এই সব কিছুর কথা মনে ছিল না? তুমি আমার বড় দিদির মতো যেভাবে হাতে ধরে আমাকে ঘরের কাজ শেখালে, মানুষ চিনতে শেখালে, ভালোবাসতে শেখালে, সেখানে আমি কি করলাম? কত খারাপ ব্যবহার করেছি আমি তোমার সাথে। তোমার ছেলে মেয়েকে শাস্তি দিতে উঠে পড়ে লাগলাম। আমি পরিবারের গুরুত্বটাই তো বুঝলাম না। আর আজ তুমি আমায় সব
সবটা বুঝিয়ে দিলে, সবটা দিদিভাই। তোমাকে ফিরতেই হবে, আমাদের জন্য তোমাকে